রাজকুমার প্রতাপ চলতে থাকে। আর চলতে চলতে সে একটি অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। আমি কেমন এক জায়গায় পৌঁছে গেলাম, চারপাশটা কেমন অদ্ভুত, আমার শরীর যেন সমসম করছে। একটু ভয় ভয় লাগছে, কিন্তু না, ভয় পেলে চলবে না, ভয়কে জয় করে আমাকে এগোতে হবে। আর আমাকে তো ওই আত্মত্যাগের দ্বার খুঁজে বের করতে হবে। কিন্তু আত্মত্যাগের দ্বার দেখতে কেমন হয় আসলে আসলে এটা আমার জানার কথা নয়, কিন্তু তারপরও আমাকে জানতে হবে, কারণ আমাকে এই তৃতীয় বাধা অতিক্রম করতে হবে। আর আমি জানি এই তৃতীয় বাধা অতিক্রম করতে পারলে আমি পরীর কাছে পৌঁছে যেতে পারবো, আর আমার ফুলপরীকে সাথে করে আমি আবার আমার রাজ্যে ফিরে আসতে পারবো। আর আমার বিশ্বাস আমার ফুলপরী আমাকে ক্ষমা করে আমার সাথে চলে আসবে। হে বিধাতা, আমি জানি আমার হাতে সময় খুব কম, এই অল্প সময়ের মধ্যে আমি জয়ী হতে পারবো কিনা জানি না, তবে আমার বিশ্বাস তুমি আমার সাথে আছো আর তুমি আমাকে সাহায্য করছো, তাই তো আমি এত দূরে আসতে পেরেছি। আর বাকিটা পথ তুমি আমাকে সাহায্য করবে, এতটুকু আশা রেখে আমি আবার চলতে শুরু করলাম। এই কথা বলে রাজকুমার প্রতাপ আবার চলতে থাকে। চলতে চলতে সে হঠাৎ করে একটি বিশাল দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সামনে কি বিশাল দরজা দেখতে পাচ্ছি, আর এই দরজাটি দেখতে বড্ড রাজকীয়। তাহলে কি এই সেই দরজা, যেই দরজাকে আমি খুঁজছিলাম? এটাই কি তবে সেই আত্মত্যাগের দ্বার? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই সেটা হবে। তাহলে এখন আমি আমার তৃতীয় পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছি, আর এই দ্বার পেরোতে পারলেই আমি আমার ফুলপরীকে পেয়ে যাব। এক্ষুনি দ্বার ভেদ করে ভেতরে আমাকে প্রবেশ করতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। এ কথা বলে রাজকুমার প্রতাপ আর একটু দেরি না করে সেই দরজার দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে মন্ত্রী রাজকুমার এবং মহারাজের দুর্ঘটনার কথা শুনে ভীষণ খুশি হয়। তো দেখছি মেঘনা চাইতে জল, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি তো ভাবতেই পারিনি। আমার তো কোনো কষ্টই হলো না। আমি তো ভেবেছিলাম মহারাজকে সরিয়ে দিতে গেলে আমার অনেক খড়কাঠি পোড়াতে হবে, সেসবের তো কিছুই করতে হলো না। স্বয়ং বিধাতা আমাকে সাহায্য করেছেন। রাজকুমার সহ মহারাজের ওই জাহাজটি ওই অতল জলের তলায় ডুবিয়ে দিল, আর রাজকুমার আর মহারাজ চিরকালের মতো এভাবে শেষ হয়ে গেল। সত্যি মনটার মধ্যে যে কি উৎফুল্ল লাগছে না, আমি সেটা বোঝাতে পারবো না। এখন তো রাজপ্রাসাদের ফুলকুমারী আর শুধুমাত্র মহারানী ছাড়া আর কেউ নেই। আর দুজন মেয়ে মানুষ কি করে এত বড় একটা রাজ্য সামলাবে? আর তাই তো এবার আমাকে রাজপ্রাসাদে ঢুকতে হবে, কারণ রাজপ্রাসাদের সবার যে এখন আমার ভীষণ প্রয়োজন। আর পুরো রাজপ্রাসাদটা এখন আমার জন্য অপেক্ষা করছে। এই তো আমার রাজা হওয়ার সব থেকে সুবর্ণ সুযোগ, আমি হব রূপনগর রাজ্যের মহারাজা। আমি তো ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি আমার স্বপ্ন এভাবে পূরণ হয়ে যাবে। সত্যি বিধাতা চাইলে কি না করতে পারে। যাই, আমি আর একটুও দেরি করব না, এক্ষুনি রাজপ্রাসাদে যেতে হবে আমাকে। ওদিকে ফুলকুমারীর মন ভীষণ অস্থির, সে কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছিল না। হঠাৎ করে আজ আমার কি হলো? সকাল থেকে তো ভালোই ছিলাম, মনটার মধ্যে শান্তিও লাগছিল, কিন্তু হঠাৎ করে আমার মনটার মধ্যে এমন অস্থিরতা কাজ করছে কেন? আমার শরীরটা এত খারাপ লাগছে কেন? কেন মনে হচ্ছে আজ যেন ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, যেটা আমি জানি না। কিন্তু কি কি এমন ঘটতে যাচ্ছে সেটাও তো বুঝতে পারছি না। আর তাছাড়া রানীমার সাথে দেখা করতে গেলাম, রানীমাও আমার সাথে দেখা করলো না। দাসী সহ প্রহরীরা সবাই কেমন যেন মনটা খারাপ করে আছে। কিন্তু কেন? রাজপ্রাসাদে তো কখনো কোনোদিনও এইভাবে সবাইকে একসাথে নিশ্চুপ হয়ে যেতে দেখিনি। আমার মন খারাপের সাথে সাথে সবার একই হাল হলো। তাছাড়া রানীমাও নাকি এখন কারোর সাথে কথা বলবেন না, তিনি তার কক্ষে একা রয়েছেন।
তাহলে আমি এসব কিছু কার সাথে আলোচনা করব আর কার কাছেই বা বলবো? আর তাছাড়া রাজপ্রাসাদের পরিবেশটা না হয় আমি বাদই দিলাম, কিন্তু এতটা সময় পেরিয়ে গেল, এখনো কেন আমার রাজকুমার বা মহারাজ কেউ ফিরে এলেন না রাজপ্রাসাদে? তাদের তো আরো অনেক আগে রাজপ্রাসাদে ফিরে আসার কথা ছিল। তাহলে কি তারা আজও ফিরবে না? কিন্তু তা কি করে হয়? তারা তো রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল অনেকটা সময় আগে। না না, আমাকে এই ব্যাপারে সবকিছু জানতে হবে। রাজকুমার বা মহারাজ কেন এখনো ফিরলেন না সেটাও আমাকে জানতে হবে, আর রানীমার সাথে আমাকে যে করে হোক কথা বলতেই হবে। এ কথা বলে ফুলকুমারী আর একটু দেরি না করে তার কক্ষ থেকে বেরিয়ে পড়ে। বিকেল শেষ হতেই ওদিকে সোনাপরি ফুলপরীকে পরীতে রূপান্তরিত করার জন্য পরীরানীর কাছে নিয়ে আসে। এই তো সোনাপরি, তুমি ফুলপরীকে সাথে করে নিয়ে এসেছো, ভালো হয়েছে। আমাদের এখন থেকে সব আচার নিয়ম শুরু করতে হবে। কিছুক্ষণ পরে সন্ধে নেমে আসবে, সূর্যের আলো নিভে যাবে, আর তখনই আমাদের চন্দ্রপুষ্পের আলো আরো বেশি করে আলোকিত হবে, আলোক রশ্মি ছড়াবে, আর তখনই আমি আমার কাজ শুরু করে দেব। ফুলপরি, তুমি কি প্রস্তুত? আজ আমি আমার পরিরূপে রূপান্তরিত হওয়ার চরম মুহূর্তে পৌঁছে গিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমি মানব রূপ থেকে পরিতে রূপান্তরিত হয়ে যাব। আমার মানব জীবনের সব স্মৃতি মুছে যাবে। পরিরাজ্যে নতুন করে আমার জন্ম হবে, সব কিছু ভুলে যাব আমি। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে আমার মানব জীবনের স্মৃতিটুকু না ভুললেই ভালো হতো। কেন জানি না মনে হচ্ছে আমি প্রতাপের স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকি। কিন্তু কেন এমন মনে হচ্ছে? কিন্তু রাজকুমার প্রতাপ তো কখনো কোনো দিনও আমাকে মেনে নেবে না। তাহলে আমি কেন শুধু শুধু তার জন্য কষ্ট পাবো? আর কষ্ট পাবো না, আমি নিজের মনকে শক্ত করব। আমার প্রতাপের জন্য বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও আমি হাসি মুখে সেটা মেনে নেব। কি হলো কি ফুলপরি, তুমি তখন থেকে চুপ করে আছো, কোনো কথা বলছো না যে? তুমি কি মনে মনে কোনো দ্বিধা প্রকাশ করছো পরিরূপে রূপান্তরিত হতে? না পরিরানী, আর কোনো দ্বিধা নেই। আমি আমার মনকে শক্ত করে স্থির করেছি, আর আমার এভাবে মানুষের রূপে থাকতে ইচ্ছে করছে না। যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাকে পরিরূপে রূপান্তরিত করে ফেলুন। আমি যে আর দেরি সহ্য করতে পারছি না পরিরানী। আমি জানতাম ফুলপরি তুমি পরিপূর্ণভাবে প্রস্তুত, আর তাই তো আমি সব ব্যবস্থা করে ফেলেছি। ওই যে দেখো, ওই জায়গাটিতে তুমি গিয়ে এক্ষুনি দাঁড়িয়ে পড়ো। কিছুক্ষণের মধ্যে সন্ধে নেমে আসবে, আর সন্ধে নামলেই আমি আমার কাজ শুরু করে দেব। ঠিক আছে পরিরানী, আমি এক্ষুনি যাচ্ছি।